নমস্কার। ভারতবর্ষের সবথেকে বিখ্যাত ডবল ইঞ্জিন অর্থাৎ কিনা ডবল ইঞ্জিন সরকার নাকি গতকাল ডবল জায়গায় মুখ থুবড়ে পড়েছে। তো প্রথমটা হলো ত্রিপুরায় এডিসি নির্বাচন ছিল, স্বশাসিত পর্ষদ। তো সেখানে 28টা আসনের মধ্যে 24টায় তীব্রামথা পেয়েছে। প্রথমে শুনছিলাম 5টা বিজেপি পেয়েছে, সর্বশেষ খবর শুনছি 4টে পেয়েছে, তার বেশি এগোতে পারেনি। তো ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নকে কাজে লাগিয়ে এই মুখ থুবড়ে পড়া, যদিও বাঁদরদের মুখ পোড়ে না, কিন্তু তারপরেও বলতে হবে যে মুখ পুড়িয়েছে। কিন্তু এটাই শেষ কথা নয়, এরপরে আর একটা জিনিস ঘটেছে। ডবল যেহেতু বললাম, সেটা হচ্ছে যে তারা 3টে বিল পেশ করেছিল সংসদে। তার মধ্যে ডিলিমিটেশন বিল সেটা ছিল গতকাল পেশ করা, সেই বিলটা তারা লোকসভায় পাশ করাতে পারেনি। ঐক্যবদ্ধ বিরোধী পক্ষ সেটাকে রুখে দিয়েছে। তো কালকে প্রিয়াঙ্কা গান্ধীর একটা ভাষণ খুব জনপ্রিয় হয়েছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তাতে উনি বলছেন যে বাবা, এর সঙ্গে মহিলাদের জুড়ে এমন একটা কায়দা করেছিলেন, ভেবেছিলেন যে এইখানে যদি ভোট না দেয় তাহলে বিরোধীদের মুখ পুড়বে। তা হয়নি, মুখ পুড়েছে কিন্তু সরকারেরই, মুখ পুড়েছে বিজেপির। যদিও আগে যেরকম বললাম যে ওদের মুখ পোড়ানোর নতুন কিছু বাকি নেই। তো অনেকেই বলছেন এটা বিজেপির শেষে শুরু হওয়া খুবই সম্ভব। তো তার আগে, এবং কারণটা কেন শেষে শুরু বলছি, সেই কারণটা বলার আগে ঠিক কী ওরা করতে চেয়েছিল এই বিশেষ বিল পেশের মধ্যে দিয়ে, সেটা দেখা যাক। তো 3টে জিনিস খুব তাড়াতাড়ি অধিবেশন ডেকে 3টে বিল ওরা পাশ করানোর চেষ্টা করেছিল। একটা হচ্ছে 131তম সংশোধনী বিল, যেখানে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব করা হয়েছিল। 2 হচ্ছে নতুন ডিলিমিটেশন বিল, অর্থাৎ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য একটা কমিশন গঠনের বিল। আর 3 নম্বর হচ্ছে মহিলা সংরক্ষণ বিল সংশোধন। মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ হবে আসন, কিন্তু সেটা হবে ওই ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করে। অর্থাৎ কিনা যদি ডিলিমিটেশন হয় তাহলে কিন্তু 1/3 মহিলা সংরক্ষণ হবে। তো ডিলিমিটেশন একটা বিপজ্জনক ব্যাপার, কিন্তু সেই জন্যই প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে এমন কায়দা করেছে যে ডিলিমিটেশনের বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় তাহলে ওরা এসে বলবে মহিলাদের বিরুদ্ধে ভোট দেওয়া হচ্ছে। তো আসলে কিন্তু যদি ডিলিমিটেশনের পক্ষে আপনি ভোট দেন তাহলে সকলের সর্বনাশ হবে, মহিলাদের তো হবেই, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। 1/3 মহিলাদের সংরক্ষণ অতি অবশ্যই আলাদা করে বিল আনতে পারে। তো কথাটা হচ্ছে যে ওরা কী বলছিল, কারো কোনো সর্বনাশ হবে না। তার কারণ হচ্ছে যে আসন কিন্তু সকলেরই বাড়বে। তো আমরা এখানে ডিলিমিটেশন বিলটা নিয়ে কথা বলবো, মূলত কেন সর্বনাশ হতে যাচ্ছিল এবং বিজেপির কেন এটা শেষের শুরু সেই প্রসঙ্গে। তো ওরা সেই প্রসঙ্গে বারবার একটা প্রচার করেছে, সংসদে করেছে, সংসদের বাইরে করেছে, এবং যদি আপনি টেসবুকে দেখেন, হই হই করে একটা গল্প ছড়িয়ে যাচ্ছে যে আসন বেড়েছে, সকলেরই আসন বেড়েছে, কেউই কিন্তু এখানে বঞ্চিত হননি। তো বলে দেওয়া ভালো যে ডিলিমিটেশন যে কারণে করতে চেয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা, এবং এই যেটা বলা হচ্ছে সেটা ডাহাগুল। তা কেন ডাহাগুল বলছি, ধরুন একটা বালতি ছিল, বালতির মধ্যে আপনার জল ছিল, আপনার ভাগের জল ছিল 1 মগ। তো আপনাকে এখন বলা হচ্ছে যে আপনার জল কিন্তু বেড়েছে 2 মগ দেওয়া হয়েছে। এদিকে বালতিটা আর নেই, ওটার জায়গায় একটা বড় চৌবাচ্চা হয়ে গেছে, বাকি জল কিন্তু অন্য লোকে খেয়ে যাবে, আপনার কপালে 2 মগ। তাহলে আপনার বঞ্চনা বাড়লো কি বাড়লো না, ভেবে দেখুন। তো আমাদের হিসেবে তো অবশ্যই বঞ্চনা বাড়লো। তো কেন, কিভাবে এটা করা হচ্ছিল, তো সহজ করে বলতে গেলে 1971-এর পরে যে রাজ্যগুলোর বা যে অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে তাদেরকে তাদের আসন বন্টন নিয়ে একটা পুনর্বিবেচনা করার কথা বলা হচ্ছিল। কারণ ভারতবর্ষে জনসংখ্যার অনুপাতে লোকসভার আসন নির্ধারিত হয়। এইবার কথা হচ্ছে যে ভারতবর্ষে আমরা জানি যে কোন কোন এলাকার জনসংখ্যা বেড়েছে, তো নতুন গোপন কথা কিছু নয়। ফলে তাদের আসনের সংখ্যা কিন্তু বাড়বে বেশি অনুপাতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওই যে সমুদ্রের চৌবাচ্চার কথা বলছিলাম, চৌবাচ্চার বেশি জলটাই তারা খেয়ে নেবে। খুব ভোঁতা করে বলতে গেলে উত্তর বা গোবলের আসন সংখ্যা বাড়বে, এবং যে বাড়ার মাসুল দেবে অনুপাতে কমে গিয়ে বাকি অংশের রাজ্যগুলো। তো অঙ্কটা ঠিক কী দাঁড়াবে সেটা একটু ভালো করে দেখা দরকার। যদি 2011 সালের সেন্সাসের ভিত্তিতে 850টা আসন বন্টন করা হয়, যদিও সংখ্যাটা কিন্তু অনুপাতটা কিন্তু আরও বাড়বে,
তো যাই হোক, তাহলে কি হবে, সেক্ষেত্রে গোবলয় অর্থাৎ হিন্দি হার্টল্যান্ড, হিন্দি বলয়ের আসনের শতাংশ বেড়ে 33% থেকে হবে 38%। গোটা হিন্দি বলয় ধরলে মোট 133টা নতুন আসন। আর উল্টো দিকে 5টা দক্ষিণী রাজ্য মিলিয়ে পাওয়া যাবে কিন্তু মাত্র 44টা নতুন আসন। ভাবুন, উত্তর দিকে 133টা বেশি আর দক্ষিণে 44টা বেশি, আনুপাতিক হারটাতে কার লাভ হলো? তো উত্তরপ্রদেশের কোথায় যদি ধরেন, একটু পরে একটা ম্যাপ দেখাবো, উত্তরপ্রদেশ একাই পাবে হচ্ছে 58টা নতুন আসন। গুনতিতে গোটা দক্ষিণের থেকে বেশি, গোটা দক্ষিণের 5টা রাজ্য মিলিয়ে 44টা, আর উত্তরপ্রদেশ একাই তার থেকে বেশি আসন বাড়াবে 58টা। তো যদি শতাংশের হিসেবে দেখি, আগে বললাম গোবলয় এবং উত্তর ভারত এদের গোবলয়েরই এদের আসন সংখ্যা বেড়ে 33% থেকে 38 হবে। আর দক্ষিণের মোট যে সংখ্যা সেটা 24% কমে হবে 21%। পশ্চিমবঙ্গের সামান্য কমবে, উড়িষ্যার সামান্য কমবে, শতাংশ খুব বেশি কমবে না কিন্তু কমবে। এবং গোয়ারও আসন কমে দুটো থেকে একটা হয়ে যাবে। তো আরও গুরুত্বপূর্ণ হলো যে ধরুন মজা হচ্ছে, উত্তর ভারতকে কীরকম প্রাধান্য দেওয়া হচ্ছে। কেরালার 3.34 কোটি জনসংখ্যা, তার বিপরীতে 23টা আসন হবে, কিন্তু দিল্লির মাত্র 1.67 কোটি জনসংখ্যার জন্য দেওয়া হবে 17টা আসন। তো এর কারণ হচ্ছে যে দিল্লি তো পুরো রাজ্য নয়, অনেকটা কেন্দ্রীয় শাসিত ধরনের, যদিও একটা রাজ্য সরকার আছে। তো কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর জন্য বিশেষ ব্যবস্থা, কারণ ওখানে বিজেপি জেতে। তো এইভাবে যে ম্যাপটা দেখাবো বলছিলাম, দেখুন কাদের বাড়লো, নীল রং যাদের, যত বেশি কড়া নীল তাদের বেড়েছে, আর উল্টো দিকে লালচে রং যাদের তাদের কমেছে। যদি লক্ষ্য করে দেখেন, উত্তরপ্রদেশ ভীষণ নীল, তাদের কত যে বেড়েছে তার নয় ঠিক। তো গোটা গোবলয় জুড়েই বেড়েছে, সবাই নীল। পশ্চিম ভারতেও সামান্য বেড়েছে। আর যদি দেখেন যে উপকূল ধরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এদের কমেছে, এবং গোটা দক্ষিণ ভারতের ভীষণ রকম কমেছে। তো এইটা করে যেটাকে বলছিলাম আনুপাতিক, তো এটা তো দেখলেন যে বিভিন্ন রাজ্যে কাদের বেড়েছে কাদের কমেছে। আর যেটা বলছিলাম সেটা হলো অনুপাতের কথা, অনুপাতে কারা বাড়লো। তো এই অনুপাতে যদি আসন নির্ধারিত হয় তাহলে সংসদের চেহারাটা কি দাঁড়াতো সেটা দেখুন। আমরা ইচ্ছে করেই উত্তর ভারত আর গোবলয়টাকে একটু গেরুয়া রং করে দিয়েছি, বাকি অংশটা ফাঁকা রেখেছি। দেখুন যে এটা চালু হলে অর্ধেকের বেশি জায়গা, অর্ধেকের বেশি আসন কিন্তু গোবলয়, উত্তর এবং পশ্চিম ভারতের হাতে চলে যেত। অর্থাৎ উত্তর ভারতের এবং বিজেপির একটা চিরস্থায়ী কারবার চালু হয়ে যেত। তো এই জিনিসটা চালু করার জন্য ওরা কিন্তু মরিয়া ছিল, যে কারণে ওই কায়দা করে 3টে বিল খুব তাড়াতাড়ি একসঙ্গে আরেকটার সঙ্গে জুড়ে ওরা পাশ করাতে চেয়েছিল, কারণ বিজেপির অবস্থা ভালো না। তো এই কারণেই বলছি শেষের শুরুর প্রথম কারণ এটা যে ত্রিপুরা দেখিয়ে দিয়েছে ওদের অবস্থা ভালো না, এবং সর্বভারতীয়ভাবে ওদের যে অবস্থা, যদি লোকসভার আসন সংখ্যা দেখেন খুব একটা ভালো কিছু নয়, কোনো ক্রমে একটু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, এবং যদি একটু এদিক ওদিক হয় কিন্তু উল্টে পড়ে যাবে। এবং সারা ভারতে যেভাবে ক্ষোভ বাড়ছে, পশ্চিমবঙ্গ দিকেই আমরা বুঝতে পারছি যে পরের নির্বাচনে আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ফলে ওরা যা খুশি করছে, তার একটা অংশ হচ্ছে এসআইআর করা, দ্বিতীয় অংশটা হচ্ছে যে এই গোবলয়, যেখানে ওদের আধিপত্য আছে, গোবলয় এবং পশ্চিম ভারত এবং উত্তর ভারত, সেইটা সব যোগ করে সেখানে জিতলেই যাতে সংসদে আধিপত্য তৈরি করা যায় সেরকম একটা ব্যবস্থারও চালু করতে চেয়েছিল। কিন্তু এই মরিয়া চেষ্টাটা কাজে লাগলো না। বিরোধী পক্ষ অন্য জায়গায় যেমনই চুলোচুলি করুক, এখানে করেনি, তারা এককাট্টাভাবে আটকে দিতে পেরেছে। তো এটা আমি যে বলছি শেষের শুরু, তার একটা কারণ। দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে শুধু এর মাধ্যমে ওদের কিন্তু যে ন্যারেটিভ সারা ভারতবর্ষ জুড়ে তৈরি করেছে সেটাও ক্রমশ ভেঙে পড়ছে। তো ন্যারেটিভটা কি? তো একদিন ধরে আপনারা জেনে এসেছেন যে মুসলমানদের কাচ্চা বাচ্চা বেশি হয়, তারা সংখ্যা বৃদ্ধিই করে চলেছে, এবং সংখ্যা বৃদ্ধি করে কোথায় যে পৌঁছবে, কী যে করবে তার কোনো ঠিক নেই। তো এই যে ডিলিমিটেশন ওটা করতে বাধ্য হলো, যদিও সফল হলো না, কিন্তু এই যে প্রচেষ্টাটা, এটা থেকেই বোঝা গেল যে ওই পুরো ব্যাপারটা আসলে ভীষণ রকম ঢপ। এই যে পুরো ন্যারেটিভটা সারা ভারতবর্ষে যা চালু আছে এবং পশ্চিমবঙ্গে যা চালু আছে, ডেমোগ্রাফি ইত্যাদি সমস্ত কিছু ঢপ। আসলে এটা তথ্য তো আছে, কিন্তু এখানে স্পষ্ট করে দেখা গেল যে ভারতবর্ষের যে জনবিস্ফোরণের কথা বলা হয় তার জন্য দায়ী এক এবং একমাত্র
উত্তর ভারত এবং গোবলয়। যে ম্যাপটা একটু আগে দেখিয়েছি, তো সেটা লক্ষ্য করলে দেখবেন যে অন্য সমস্ত জায়গায় কিন্তু অনুপাত কমছে, ওদের বাড়ছে। তো কেন হচ্ছে? কারণ ডিলিমিটেশন তো অন্য কিছু নয়, জনসংখ্যার ভিত্তিতে আসন বিন্যাস। উত্তরপ্রদেশে এখন 80টা আসন আছে আর পশ্চিমবঙ্গে 42টা, কারণ হচ্ছে উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি। তো কথা হচ্ছে যে আগেই যেটা বললাম, গত 50 বছরে জনবিন্যাসটা বদলেছে। তো এই ছবিটা থেকে আমরা কি বুঝছি? তো নীল এবং এর তথ্য আছে যে ভারতবর্ষের যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এর কারণ গোবলয়ের উত্তরপ্রদেশে ধরুন একজন মহিলা পিছু 3-এর বেশি বাচ্চার জন্ম হচ্ছে গড়ে। এবং যদি বিহার বা রাজস্থান দেখেন, এগুলো মোটামুটি 2-এর কাছাকাছি বা বেশি। আর পশ্চিমবঙ্গে যদি দেখেন, দেখবেন ওটা এখন এই মুহূর্তে যা এস্টিমেট, সেটা 2-এর অনেক নিচে নেমে রয়েছে। মানে কি? মানে হচ্ছে একজন দম্পতি যা বাচ্চা বানাচ্ছে গড়ে, সেটা তাদের জনসংখ্যাকে 1.5 গুণ বাড়িয়ে দিচ্ছে যদি দম্পতি মারা যায় উত্তরপ্রদেশে। দম্পতি তো মরছেন না তখনই, সময় লাগছে, সেটা জটিল হিসেব। কিন্তু ধরা গেল যে বাচ্চা কাচ্চা হলো এবং দম্পতিরা মারা গেলেন, তাহলেও কিন্তু উত্তরপ্রদেশের জনসংখ্যা 1.5 গুণ বাড়বে, যে গতিতে এগোচ্ছে। আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি এইভাবে দম্পতিরা মরে যান, তাহলে ঝপ করে কিন্তু কমে অর্ধেকের কাছাকাছি চলে আসবে। তো কার্যত দম্পতিরা তো ঝপ করে মরে যান না, সময় লাগে, হিসেবটা জটিল। কিন্তু কার্যত যেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে, এবং পশ্চিমবঙ্গে যদি লোককে আসতে দেওয়া না হয় বাইরে থেকে, তাহলে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু কমবে। একই কথা কেরালার প্রসঙ্গে, একই কথা হচ্ছে ধরুন দক্ষিণ ভারতে তামিলনাড়ু নামক রাজ্যগুলোর ক্ষেত্রে। তো কথা হচ্ছে যে কথাটা বলা হতো যে মুসলমানদের জনসংখ্যা বাড়ছে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, হাবি জাবি, দেখা গেল তা নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে কিছু এলাকার জনসংখ্যা আসলে কমছে, এবং হিন্দু মুসলমান নির্বিশেষে জনসংখ্যা বাড়ছে একটি বিশেষ এলাকা যার নাম গোবলয়, যেটা উত্তর ভারতেও বাড়ছে, কিন্তু গোবলয় বেশি করে বাড়ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধি, যার জন্য আমরা সর্বত্র লজ্জিত হয়ে থাকি, ভারতবর্ষের জনসংখ্যা বেড়েই চলেছে। তাতে কিন্তু আমাদের কোনো দায় নেই। এই দায়টা গোবলয়কে নিতে হবে, তার রাজ্য সরকারগুলোকে নিতে হবে, এবং গোবলয় যে পার্টিগুলো শক্তিশালী এই মুহূর্তে বিজেপি যারা ক্ষমতায় আছে, তাদেরকে এই দায় নিতে হবে। তো কথা হচ্ছে যে কিন্তু এটা 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 একটা খুব স্পষ্ট সত্য যেটা উঠে এলো। এবার কথাটা হচ্ছে যে ভারতবর্ষে আরেকটা নীতি কিন্তু আছে, সেটা হলো, এটা সরকারি নীতি, কেন্দ্রীয় সরকারের নীতি, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। তো জন্ম নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু যাই বলুন, এরা নিখুঁতভাবে পালন করেছে। আর যারা এই নীতির ধার ধারেনি, তারা হচ্ছে এই গোবলয়। তো এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি না, যারা এই নীতির ধার ধারেনি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যাও বাবা, তোমরা আমাদের নীতির ধার ধারণী, বেশি বাচ্চা পয়দা করেছো, সংসদে তোমরা বেশি আসন পাবে। আর যারা নীতিটা মেনে চলেছে তাদেরকে করা হবে তিরস্কার। তো এটাও কিন্তু পরিষ্কারভাবে এই যে ডিলিমিটেশনের প্রচেষ্টা এখান থেকে উঠে এলো। ফলে বিজেপির যে ন্যারেটিভ, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই ন্যারেটিভ এখানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর আসলে দেখা গেল যে গোবলয়ের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং পুরোটা তার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতা দখল, চিরস্থায়ী, গোবলয়ের চিরস্থায়ী একটা আধিপত্য কায়েম করার চেষ্টার অঙ্গ। এবং এর জন্যেই যে সমস্ত হুজুগগুলো তোলা হয়েছে, তার একটা নাম হলো হিন্দু খতরে মে। জনসংখ্যা বেড়ে চলেছে কিন্তু হিন্দু খতরে মে। আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি, প্রচুর মুসলমানরা ঢুকে পড়ছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে না, প্রচুর লোক বাইরে থেকে ঢুকে পড়লে জনসংখ্যা বাড়তেও কিন্তু বাড়ছে না। বাড়ছে তো দেখা গেল যে আসলে গোবলয় লোক আসছে কোত্থেকে, পাকিস্তান থেকে, ওরা সন্ধান নেই। তো কিন্তু যাই হোক, সন্ধান যায়নি। তো কথা হচ্ছে যে ন্যারেটিভটা কিন্তু পুরো ভেঙে চুরমার হয়ে গেল, ওদের মুখে আর বলার মতো কিছু রইল না। ওদের যে কথা ছিল, ওদের ইচ্ছে হলে তামিলরা শ্রীলঙ্কায় যাক, বাঙালিরা যাক বাংলাদেশে, তো আমরা হিন্দুস্তান করে দেবো গোটা ভারতবর্ষকে। তো সেই মিথ, ন্যারেটিভের যে ভিত্তি, সেটা কিন্তু ভেঙে পড়লো। এখন পরিষ্কার দেখা যাচ্ছে ওরা বলছে যে হিন্দুস্তানি ভারত, জন্ম নিয়ন্ত্রণ মুর্দাবাদ, এবং আমরা যেন তেন প্রকারণে সংসদে সংখ্যা বাড়িয়ে, জনসংখ্যা বাড়িয়ে যেন তেন প্রকারণে ভারতবর্ষকে দখল করে ফেলবো, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এইটা তো পশ্চিমবঙ্গে বসে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। পশ্চিমবঙ্গে তো এই জিনিসই হচ্ছে খুব পরিষ্কারভাবে, ওরা যেন তেন প্রকারণে পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে। কিন্তু
এই ন্যারেটিভটা পশ্চিমবঙ্গে তুবড়ে যাচ্ছে, সে নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন দেখা গেল যে ক্রমশ সর্বভারতীয়ভাবেই তুবড়ে যাচ্ছে পুরো জিনিসটা, ডবল ইঞ্জিন, ডবলভাবে মুখ থুবড়ে পড়ছে এবং বিরোধীরা হেসে হেসে মুখ থুবড়ে দিচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধীর যে ভিডিওটার কথা বলছিলাম, সেখানে উনি হেসে হেসে বলছেন যে বাবা আপনি তো চাণক্য, এমন করে বিলটা এনেছেন যাতে বিরোধীরা ভাববে ওরে বাবা ভোট তো দিতেই হবে। কিন্তু বিরোধীরা সেই ফাঁদে পা দেয়নি, ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছে, কারণ বিজেপির ন্যারেটিভ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এবং এই জন্যেই বলছি যে বিজেপির এটা কিন্তু শেষের শুরু। তো এটা আমাদের আনন্দের সময়, কিন্তু সতর্কতারও সময়, কারণ শেষের শুরু হলেই কিন্তু সাপরা ভয় পায়, ভয় পেয়ে মরিয়া হয়ে উঠে ছোবল দেয়। ফলে ওদের ছোবল দেওয়ার কিন্তু আশঙ্কা এখনও আছে। বারবার যেটা বলেছি, আগের দিন দেখাচ্ছিলাম আপনাদের ভোটের হিসেব, আসন কি হওয়া উচিত, কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। ওরা বহু লোককে বাদ দিতে পেরেছে, এবার কিন্তু অন্য নানা পদ্ধতি অবলম্বন করেও ক্ষমতা দখল করার চেষ্টা করতে পারে। সে নিয়ে প্রত্যেকের সতর্ক থাকা দরকার। এবং দলগুলোর আগেও যেটা বলছিলাম, খুব পরিষ্কারভাবে বিজেপি বিরোধী দলগুলোর খুব শপথ নেওয়া দরকার, যাদেরকে ওরা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে সমস্ত চেষ্টা করা হবে তাদেরকে আবার ভোটার লিস্টে ফেরত আনার জন্য। তো যাই হোক, আজকের খবরটা আনন্দের, অতটা দুঃখের কিছু নয়, যদিও এসআইআরের আবহে আনন্দ বেশিক্ষণ করার উপায় নেই। পরের দিনই হয়তো আবার দুঃখের খবর নিয়ে আসবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।